নমস্কার, সকাল 10টার বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল 11টার, সরি। দেখুন, কৃষ্ণনগরে তো একটা রাজবাড়ি আছেন, আমরা সবাই জানি। সেই রাজমাতা এবার 2024 সালে নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু রাজত্ব বলে তো আর কিছু নেই, আর রাজা বলে তার কোনো কৌলিন্যও আর অবশিষ্ট নেই। গতকাল রাত্রির থেকে নদিয়ার নতুন রানী হিসেবে আরও একজনের অভিষেক হলো। তার নাম হচ্ছে মহুয়া মৈত্র। গতকাল করিমপুরে তিনি যে ধরনের বিলাস ব্যসন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে তার দ্বিতীয় বিবাহের অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় জনতাকে খাইয়েছেন, সেটা সাধারণত রাজা রাজরাদের বিয়েতে হয়। এবং এ নিয়ে করিমপুরে যা যা হয়েছে আমি আপনাদের সংক্ষেপে সেগুলো একটু পড়ে শোনাচ্ছি। এই যে রিসেপশন, সেটার আয়োজন করা হয়েছে করিমপুর রেগুলেটেড মার্কেটিং কর্পোরেশন, যাকে বলে আরএমসি, তার মাঠে, এবং সেখানে একটা বিশাল মঞ্চ তৈরি করে। প্রথম কথা হলো, এই যে করিমপুর রেগুলেটেড মার্কেটিং কর্পোরেশন, এদের জমিতে কোনো বেসরকারি অনুষ্ঠান হওয়ার কথাই নয়। বোঝাই যাচ্ছে যে যেহেতু তিনি কৃষ্ণনগরের সাংসদ এবং এর আগে ওই করিমপুরের বিধায়ক ছিলেন, এখনো পর্যন্ত নদিয়ায় তার ঠিকানা করিমপুরের একটা ভাড়া বাড়ি, অতএব তিনি যখন চেয়েছেন ওই মাঠ, তাকে না বলার মতো স্পর্ধা কেউ দেখাতে পারেননি। কিন্তু আগামীকাল যদি ধরা যাক করিমপুরবাসীর পক্ষ থেকে কোনো কীর্তন অনুষ্ঠানের জন্য কিংবা বাউল উৎসবের জন্য এই মাঠ চাওয়া হয়, তারা তা পাবেন কি? আমি লিখে দিতে পারি, পাবেন না। ক্ষমতার দম্ভের এখান থেকেই শুরু। এবং এই যে মাঠটা, এটা হচ্ছে করিমপুরের যে নতুন বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে জামতলা যাওয়ার পথে বড়জোর 500 মিটার দূরে। এখন গতকাল করিমপুরে এই ম্যারেজ সেলিব্রেশন নিয়ে যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটেছে, সেটা আমার ধারণা মহারাজা কৃষ্ণচন্দ্রের পরে নদিয়া জেলাতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ঘটাতে পেরেছেন কিনা সন্দেহ। নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য কতজন উর্দিধারী পুলিশ উপস্থিত ছিল জানেন? ছিলেন নদিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার পদের 3 জন, 17 জন সাব ইন্সপেক্টর, 30 জন এসআই এবং কনস্টেবল, আর তারপরে আছে সিভিক ভলান্টিয়ার। সব মিলিয়ে অন্তত 300-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে একজন সাংসদের বিবাহের রিসেপশনের জন্য। এই ধরনের ঘটনা তো পশ্চিমবঙ্গ দেখেনি। করিমপুর আমরা জানি 2 জন বঙ্গ সন্তানের জন্য বিখ্যাত। আমি অসংখ্যবার গেছি,
বাংলাদেশ সীমান্তে লাগোয়া একটা জনপদ, যেখানে কি বলবো, আমি যে সময় যেতাম, দুজন বাঙালির কথা আগে বলে নি, নলিনাক্ষ সান্যাল আর অনিল বসু। অনিলদা ওই গ্রাম থেকেই, করিমপুর থেকেই অনার্স পড়তে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছিলেন। তখনই আমার বাবার ছাত্র ছিলেন তিনি। আর নলিনাক্ষ সান্যাল ছিলেন একজন অত্যন্ত কর্মঠ শিক্ষাবিদ। ওই চত্বরে যে কলেজ আছে সেটা নলিনাক্ষবাবুর সক্রিয় মদত ছাড়া সম্ভবিত হতো না। আর মহুয়া বিখ্যাত হলেন এমন একটা ঘটা করে বিয়ের রিসেপশনের আয়োজন করে যে লোকে তা বহুদিন সম্ভবত মনে রাখবে। এখন দেখুন, আমি যা খবর পেয়েছি, সকাল থেকেই করিমপুরের যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গেছিল। করিমপুর থেকে জামতলার রাস্তায় যান চলাচলই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বহরমপুর শিকারপুরগামী বাস করিমপুর বাস স্ট্যান্ডে ঢুকতেই দেওয়া হয়নি। ওই রুটের বাস শিকারপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। একইভাবে করিমপুর কৃষ্ণনগরগামী বাস দাঁড় করানো হয় পুরনো করিমপুর বাস স্ট্যান্ডে। বাসগুলিকে আনন্দপল্লীর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা 6টার পরে নতুন বাস স্ট্যান্ড থেকে জামতলার দিকে কোনো টোটো গাড়ি, মোটর বাইক অ্যালাউ করাই হয়নি। এদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। বাস ও ট্রাফিক রেল গার্ড দেওয়া রয়েছে বিভিন্ন রাস্তায়। ফলে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। নিমন্ত্রিত অতিথির সংখ্যা অফিসিয়ালি হচ্ছে 7,200, যদিও বেসরকারিভাবে এই সংখ্যা আরো অনেক বেশি, কিন্তু আমি তার মধ্যে ঢুকছি না। এবার দেখুন, একে তো বজ্র আঁটুনি নিরাপত্তার বাইরে, ভিতরেও অ্যারেঞ্জমেন্ট কেমন। অতিথিদের অনুষ্ঠান স্থলে আসার জন্য একটা করে কার্ড ইস্যু করা হয়েছে এবং পৌঁছে সেই কার্ড দেখানো বাধ্যতামূলক। আর ওই একটা কার্ডে একজনের বেশি ঢুকতেও দেওয়া হয়নি। সাংবাদিক, সিকিউরিটি গার্ড, গাড়ির চালক, ক্যামেরাম্যান, একেবারে ব্ল্যাঙ্কেট ব্যান অন দেম। কেন? তারা ঢুকে যদি ছবি তুলে নেয়, ছবি অবশ্যই উঠবে, তবে সেটা মহুয়া মৈত্রর নিজস্ব ক্যামেরাম্যান ছবিগুলো তুলবে। আর তারপরে কোনো একদিন আমরা এক্স হ্যান্ডেলে তার একটু ছটা হয়তো দেখতে পাবো। কেননা মূল বিয়েটিরও ছবি এইভাবে মহুয়া মৈত্র নিজেই পাবলিক প্ল্যাটফর্মে দিয়েছিলেন এবং তার বিবাহের কথা ঘোষণা করেছিলেন। এখন সন্ধ্যের পর থেকে গোটা করিমপুরে অলিখিত নির্দেশ জারি করা হয়েছিল যে করিমপুরের আকাশে যেন কোনো ড্রোনকে দেখা না যায়। ভাবতে পারেন? কি আর বলবো, খায় না মদন ঘুরে বেড়ায়। কার খেয়ে দিয়ে কাজ পড়েছে আমি জানি না, যে সে ড্রোন নিয়ে উপর থেকে নজর রাখবে আর ফটাফট ছবি তুলবে। এটা আমার ধারণা
একটা চূড়ান্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। অবশ্য বাংলাদেশ থেকে কোনো ড্রোন এসে যদি মাথার উপর চরকি কাটে সেরকম সম্ভাবনা আছে কিনা আমি বলতে পারবো না। আর এরপরে আসা যাক ভোজের মেনু। কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ সব থাকছে, ছিল ওই মেনুতে। প্লেট প্রতি খরচ কত জানেন? 16,70 টাকা। আমাদের মহুয়া মৈত্র ওই কৃষ্ণনগরের মানুষ বা তার দলের সহকর্মীদের মানুষ বলেই মনে করেন না। ভোটের সময় তার সব কিছু দিল্লি থেকে আসে। ভোটের সময় যে টিমটা এসে তার হয়ে কাজ করে তারাও আসে দিল্লি থেকে। যে ক্যাটারার এই রাজস্ব যজ্ঞের খাবার দাবার তৈরি করছে তারাও এসেছে ওই দিল্লি থেকেই। এখন আমি তাদের নাম জানি কিন্তু উচ্চারণ করছি না, কারণ অযথা তাদের নাম আমি বলে কেনই বা তাদেরকে এক্সপোজ করতে যাব। সব মিলিয়ে অন্তত কয়েক কোটি টাকা খরচ হচ্ছে মে মাসে হয়ে যাওয়া বিএড 5 মাস পরে তার উদযাপনী অনুষ্ঠানে। ভালো, করিমপুরের মানুষকে যে তিনি মনে রেখেছেন, এত খাতির করছেন, তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আর বিবাহ সেটা যতবারই হোক না কেন, এটা দুজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু খবর হিসেবে যেটা আমার শেষ বলার কথা সেটা হলো বর এবং কনেকে সাজাতেও মেকআপ আর্টিস্টরা দিল্লি থেকেই এসেছিলেন। আমি শুনেছিলাম 3 জন মহিলা সাংসদকে নেমন্তন্ন জানানো হয়েছে, সাগরিকা ঘোষ, সুপ্রিয়া সুলে এবং কানি মুচি। তারা শেষ পর্যন্ত আসতে পেরেছেন কিনা সেই খবরটা আমার নেই, জানা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যারা করিমপুর গেছেন তারা নিশ্চয়ই জানেন যে কিরকম দারিদ্র্যের মধ্যে সেখানকার বেশিরভাগ মানুষ বাস করে। প্রথম কথা, কৃষি ছাড়া আর কিছু নেই, এবং সেখানে বেশিরভাগ মানুষ কাজ করে ক্ষেত মজুর হিসেবে। বছরে 3টে ফসল হয় বটে, কিন্তু মজুরি একেবারেই যৎসামান্য। এখানে প্রধানত নমশূদ্র এবং খুব দরিদ্র মুসলিমদের বসবাস। এমন একটা জায়গায় এই ধরনের বৈভবের দম্ভ ফলানোর একটা পরিহাস ছাড়া আর কোনো কিছুই নয় বলে আমি অন্তত মনে করি। করিমপুর এমন একটা জায়গা যেখানে প্রায় 75% মানুষ বিপিএল তালিকার ভুক্ত হয়ে আছেন, অর্থাৎ বিলো পভার্টি লাইন। এখন অন্তত 69% মানুষের বাৎসরিক মাসিক আয় 5,000-6,000 টাকার বেশি নয়। এখন যদি বলেন নদিয়া জেলাটাই এমনিতে, সেখানে না আছে কোনো কলকারখানা, না আছে, যা কিছু ছিল সেটাও এই জমানায় প্রায় ভোগে যাওয়ার মুখে, তবু
পার ক্যাপিটা ইনকাম নদিয়া জেলার সামগ্রিকভাবে যা, এই করিমপুর তার তেহট্ট জেলার তেহট্টের করিমপুরে সেটা প্রায় 1/4। অর্থাৎ দারিদ্র এবং কৃচ্ছ সাধনের কোনো ভূখণ্ড যদি এই পশ্চিমবঙ্গে থেকে থাকে তাহলে তার নাম অবশ্যই করিমপুর। সুতরাং এত ভুকা মানুষের মাঝখানে এই ধরনের টাকা ওড়ানোর প্রয়োজন কেন হয়, কি ধরনের রুচি থাকলে মানুষ এটা করতে পারে? আমি তো একদম ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, ফলে আমি এ নিয়ে কিছু বলতেই পারবো না। তবে এই যে মহুয়া ঘোষিতভাবে তার দ্বিতীয় বিবাহটি করলেন, তার স্বামীকে আমি বিলক্ষণ পছন্দ করি। মহুয়ার কোনো একটা টুইটেই আগে জেনেছিলাম যে তার প্রথম বিয়ে হয়েছিল কোনো একজন ডেনমার্কের ফাইন্যান্সিয়ারের সঙ্গে। একটা খটোমটো নাম, এখন আমার আর মনে নেই। বিয়ের পরে তিনি স্বামীর সঙ্গে বেশ কিছুদিন স্ক্যান্ডিনেভিয়াতেই ছিলেন, তারপর ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয় স্বামী হিসেবে তিনি যাকে বেছেছেন, তিনি তাকে ওড়িশার মানুষ এক ডাকে চেনে। সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের সমস্ত হাইকোর্টে তার নাম শুনলে লোকে কুর্নিশ জানায়। তার নাম পিনাকি মিশ্র, পুরীর বাসিন্দা। তার বাবাও খুব নামজাদা লোক ছিলেন, লোকনাথ মিশ্র সম্ভবত, আমার যদি ভুল না হয়। তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, নাগাল্যান্ড, উত্তর পূর্বাঞ্চলের আরো 2-1টা রাজ্যের গভর্নরও ছিলেন। আর এই পুরীতে থেকেই একাধিক ক্রমে 4টে নির্বাচনে, লোকসভা নির্বাচনে পিনাকি জিতে এসেছেন। 2000 তিনি শুরু করেছিলেন কংগ্রেসের টিকিটে, তারপরে 3টে উপর্যুপরি নির্বাচন তিনি জিতেছেন বিজু জনতা দলের প্রার্থী হিসেবে। তার বয়স এখন 66, কিন্তু অতি সুদর্শন, অত্যন্ত দক্ষ আইনজীবী। এবং তার প্রথম স্ত্রী যিনি, তিনিও অ্যাডভোকেট। তাদের 2টো সন্তানও আছে। পিনাকির একটা বড় গুণ ছিল, যতদিন তিনি সংসদে ছিলেন তিনি একটা দিনও পার্লামেন্ট মিস করতেন না। 92-93% তার হাজিরার হার ছিল। কনস্টিটিউশনাল ল, কোম্পানি ল, আরো ফেডারেল স্ট্রাকচারের সংক্রান্ত আইন কানুন, এগুলো তার নখদর্পণে। 2019-এ ওই এখন যেটা কম্পালসারি আর ম্যান্ডেটরি হয়ে গেছে, সেটা হলো নিজের বিষয় সম্পত্তি কত সেটা অ্যাফিডেভিট করে জানানো। পিনাকি জানিয়েছেন 2019-এ তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 117 কোটি টাকা। সুতরাং টাকার কোনো মা-বাপ নেই। নইলে একটা ভারতীয় দম্পতি, কজন ভারতীয় দম্পতি বলুন তো একান্ত সঙ্গোপনে জার্মানিতে গিয়ে কোনো একটা ক্যাথিড্রালে অথবা হোটেলে, আই ডোন্ট নো, আনুষ্ঠানিক বিয়েটা করতে পারে? বিয়ের ডেস্টিনেশন হিসেবে এখন অনেক জায়গা হয়েছে।
আর বড় লোকদের এখন একটা ফ্যাড তৈরি হয়েছে, ডেস্টিনেশন ম্যারেজ, যে যত দূরে গিয়ে করতে পারে তার ততই নম্বর বেশি। সে যাই হোক, তারপরে দিল্লির ললিত হোটেলে মহুয়া এবং পিনাকি একটা আবার 5 স্টার রিসেপশনের আয়োজন করেছিলেন। সেখানে আরো অনেক অতিথির মধ্যে সোনিয়া গান্ধী নিজেও উপস্থিত ছিলেন। আর তারপর বিয়ে হয়েছে মে মাসে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 6 মাস পরে, 6 মাস আগের বিবাহ উদযাপনের জন্য রিসেপশন দিচ্ছেন করিমপুরে। আমি জানি না এখানেই তারা থামবেন না এরপরে আরো বিভিন্ন জায়গায় একই ধরনের রিসেপশন দেওয়া হবে, আমি জানি না। শুধু এইটুকু জানি যে বাঙালির যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে এই ধরনের টাকার ফানুস ওড়ানো সচরাচর দেখা যায় না। এমন নয় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধনী বা বড় লোকেরা কখনো আসেননি। পিনাকি মিশ্রর চাইতে সম্পদ বেশি এরকম বহু বাঙালিও এই কলকাতা শহরে ছিলেন, এখনো তাদের মধ্যে কয়েকজন আছেন, কিন্তু তাদের বেশিরভাগই আজকাল আর রাজনীতি করেন না। কখনো আমরা শুনিনি যে 7,000, 8,000, 10,000 লোককে ডেকে প্রায় 2,000 টাকার প্লেটের খাদ্য সাজিয়ে একজন প্রৌঢ় দম্পতি তাদের বিবাহ উদযাপন করছেন। এখন আমাদের বাংলা মিডিয়ায় তো কার্টুন উঠে গেছে, থাকতো যদি কালকে জবরদস্ত একটা কার্টুন আমরা দেখতে পেতাম, পেলাম না, এটাই আক্ষেপ। নমস্কার।